নির্বাচন কর্মপরিকল্পনার খসড়া প্রস্তুত। চলতি সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ করবে ইসি। পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীতে ২৭,০০০-এর বেশি সদস্য নিয়োগ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হলে মৌলবাদ উত্থানের শঙ্কা বিএনপির। সরকারের প্রচ্ছন্ন মদত দেখছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জামায়াত এনসিপির ভিন্ন মত। ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। মব তৈরি করে মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেওয়ার অভিযোগ ছাত্রদলের। প্যানেল ঘোষণা শিবিরের। বামদের কাঠ গড়ায় প্রশাসন। এবং পর্যটন স্পট রাংপানি থেকেও পাথর লুট, জৈন্তাপুর সীমান্ত পাড়ি দিয়েও চুরি। ভোলাগঞ্জ কাণ্ডের পর আত্মগোপনে চক্রের সদস্যরা। সিলেটের ডিসি পরিবর্তন। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত। অনুমোদন পেলে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার হোসেন। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি আরও জানান, তরুণদের জন্য আলাদা বুথ রাখার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ দেখছে না ইসি। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। এরই মধ্যে স্বচ্ছ ব্যালট বাক্সের লক, লাল গালা, অফিসিয়াল সিল সহ ৮ ধরনের সামগ্রিক কেনাকাটা শেষ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। নির্বাচন সামনে রেখে সোমবার কমিশনের নেয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব। জানান, নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত। অনুমোদন পেলে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। ৮২টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি আসছে সেটা আমরা শুনানি ২৪শে আগস্ট থেকে শুরু করবো, ৪ দিন একটানা। এই নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো উদ্বেগ প্রকাশ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সচিব জানান, ভোট কেন্দ্র বাড়ছে না। ৩,০০০ ভোটারের জন্য থাকবে একটি কেন্দ্র। নতুন ২২ রাজনৈতিক দলের তথ্য তদন্ত করতে মাঠ পর্যায়ের চিঠি দেওয়া হয়েছে। ভোট কেন্দ্র সংখ্যা বাড়বে না। যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে, সেটা পুরুষদের জন্য এটা আছে ৫০০ জনের জন্য একটা বুথ। এটাকে আমরা যদি ৬০০-তে করতে পারি তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। ২২টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। এদিন বিকেলে সিএসসির সঙ্গে বৈঠক শেষে IRI এর আঞ্চলিক পরিচালক জানান, ভোট সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহযোগিতা দিতে চান তারা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে পুলিশ, আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭,০০০-এর বেশি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। ১৫,৮৫১ জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি। বিজিবি হলো ৪,৪৬৯ জন, আনসার হলো ৫,৫৫১ জন, ফায়ার হলো ২০৮ জন, আর কারা হলো ১৫৫৮ জন। প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা নতুন র্যাবে নিয়ে আসছি। মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো, মব জাস্টিসটা যত কমায় আনা যায়। একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হলে মৌলবাদ উত্থানের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। মৌলবাদ নিয়ে বক্তব্যে আওয়ামী বয়ানের সঙ্গে মিল দেখছেন এনসিপি নেতারা। জামায়াত নেতারা বলছেন, মৌলবাদ কোনো গালি নয়, তাদের মতবাদ জনকল্যাণমুখী। এদিকে উগ্রবাদীদের বারবারন্তের পেছনে সরকারের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে মনে করছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ভোট, নির্বাচন পদ্ধতি, সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যার বিচার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। নির্বাচন না হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্টরা, এমন শঙ্কার সঙ্গে মৌলবাদ ও চরমপন্থার উত্থানের শঙ্কাও প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। দলটির নেতারা বলছেন, দেশের মানুষ যখন নির্বাচনমুখী, তখন কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল শর্তের বেড়াজালে জনগণকে নির্বাচন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র মেতেছে। এতে মৌলবাদ ও চরমপন্থার উত্থান ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের। মাস কিলিং হয়েছিল 58-এ, এবং সেই নেতৃত্ব দিয়েছিল আজকে যে দল বেশি লাফালাফি করতো সেই দলের নেতা। তারপরে ভর করে আইয়ুব খান মার্শাল ঘোষণা করেছিল, এবং আজকে সেই পাকিস্তানে এখনো গণতন্ত্র ঠিক মতো কাজ করছে না। বাংলাদেশে এখন একটা সুযোগ এসছে, সেই সুযোগটা যদি বাংলাদেশের মানুষকে থেকে বঞ্চিত করে কিছু দল, সেই দলগুলো মোটামুটিভাবে
ধর্মভিত্তিক দল, তো ন্যাচারালি সন্দেহ করা যায় যে তারা এইটা করে গণতন্ত্রকে দীর্ঘায়িত করে এদেশে এরকম কিছু উত্থান করার চেষ্টা করছে। তবে এমন শঙ্কা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর বক্তব্যে আছে ভিন্নতা। নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টির নেতারা বলছেন মৌলবাদ ট্যাগিং আওয়ামী বয়ান, যা দেশের অনেক মানুষের জীবন ধ্বংস করেছে, যার শিকার বিএনপিও। মৌলবাদ বা চরমপন্থা বলে এখানে আসলে এক ধরনের রাজনৈতিক ট্যাগিং আমরা দেখে থাকি। একই সাথে এখানে মৌলবাদ চরমপন্থা বা ওয়ার অ্যান্ড টেররের যে পলিটিক্সটা, সেই পলিটিক্সের কিন্তু ভিকটিম তারেক রহমান নিজেই, এবং সেটা আমরা দেখেছি যে দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনা এখানে যে পলিটিক্সটা ফ্যাসিবাদ কায়েম করছেন, সেখানে তার অন্যতম একটা টুলস ছিল যে মৌলবাদ চরমপন্থা বলে সাধারণত এই ধরনের যারা পলিটিক্স করছেন তাদেরকেও দমন করা। সিস্টেমটাই যদি জামায়াত নেতাদের দাবি তারা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। কেউ মৌলবাদকে গালি মনে করলেও তাদের মতবাদ জনকল্যাণমুখী। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি। এখন এটাকে কেউ যদি মৌলবাদ নাম দিয়ে এটাকে একটা গালি হিসাবে চালাইতে চায়, এটা তার কাছে গালি হতে পারে। আমি মনে করি মৌলবাদটা কোনো গালি না, এটা মানুষের কল্যাণকামী একটা মতবাদ, কোনো চরমপন্থা। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা বলছেন ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রোপাগান্ডা সামনে আসছে। উগ্রবাদীদের বাড়বাড়ন্তের পেছনে সরকারের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে মনে করেন তারা। আবার এখানে একটা জঙ্গিবাদের উত্থান ঘটছে কিনা, চরম একটা ডানপন্থা দক্ষিণপন্থার উত্থান ঘটছে কিনা, এরকম একটা উদ্বেগ আশঙ্কা নানা জায়গা থেকে আমরা দেখছি। বাংলাদেশের যে বহুত্ববাদী সমাজ, এই সমাজ কখনো কোনো উগ্রবাদকে কখনো কিন্তু এখানে প্রশ্রয় দেয়নি। তবে এই পরিস্থিতিটা কিছুটা বাড়তে পেরেছে, সরকারের মনে হচ্ছে একটা প্রচ্ছন্ন একটা ছত্রছায়া এসব শক্তির পেছনে কাজ করছে। দেশের বর্তমান সংকট ও শূন্যতা নিরসনে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মনে করে গণতান্ত্রিক শক্তিগুলো। রাজনৈতিক দিক থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। গ্রামের পর গ্রাম পানির নিচে 4 দশক ধরে জলাবদ্ধতায় নিমজ্জিত ভবদহ। বর্ষায় দুর্ভোগ ছাড়িয়ে যায় সব সীমা। ভিটে মাটি ছেড়ে সড়কের পাশে খুপড়ি ঘরে বসবাস। ডাকসু নির্বাচনে অংশ নিতে 565টি মনোনয়ন ফর্ম তুলেছেন সম্ভাব্য প্রার্থীরা। মব তৈরি করে মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেওয়ার অভিযোগ ছাত্রদলের। প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। ফর্ম তুলেছেন বাম সংগঠন ও উমামা ফাতেমা প্যানেলের সদস্যরাও। প্রশাসনের বিরুদ্ধে শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ তুলেছেন ইমি মেঘ মোল্লার নেতৃত্বাধীন প্যানেল। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ। দিনভর ফর্ম সংগ্রহ ও জমা দেন সম্ভাব্য প্রার্থীরা। সোমবার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসে ছাত্র শিবির। সাদেক কায়েমকে ভিপি এবং SM ফরহাদকে জিএস মনোনীত করে 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে সংগঠনটি। এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। মনোনয়ন ফর্ম তোলেন ছাত্রদলের নেতারাও। শিগগিরই প্যানেল ঘোষণা করবেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশেই খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন। জাতীয়তাবাদী ছাত্রদল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের ডাকসু নির্বাচনের দিকে এগিয়ে যাব। শিবিরকে 71-এর গণহত্যাকারী ও বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে তাসনিম আফরোজ এমি ও মেঘ মোল্লার বসুর নেতৃত্বাধীন বামপন্থী জোট। আর ছাত্রদলের একাংশের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ ইসলামী ছাত্র আন্দোলনের। ছাত্রদলের একজন প্রার্থী তিনি নিজে এসেছেন, তার দলের লোক নিয়ে এসেছেন এবং মিছিল দিতে দিতে বিশাল একটি গ্রুপ নিয়ে মিছিল দিতে দিতে তিনি ফরম তোলার কক্ষে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাই স্পষ্টভাবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব অবলম্বন করছে। পক্ষপাতিত্বের অভিযোগ নাকচ করে দিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বাতিল করা হবে প্রার্থিতা। এসে একটা অভিযোগপত্র দিয়ে গেছে, আমরা সেটা অ্যাকসেপ্ট করেছি। আমরা কারেক্টলি আইডেন্টিফাই করতে পারিনি, এরকম 2-1টা থাকতে পারে। সেটা ভোটের আগের দিন পর্যন্ত যদি ধরা পড়ে তাদেরকে আমাদের যেই যাচাই বাছাই কমিটি আছে সেখান থেকে বাদ দেওয়ার ব্যবস্থা আছে। এদিকে বিকেলে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করে ছাত্রদল। এ সময় শুরু থেকেই মবকে উস্কে দিয়ে নির্বাচন বানচাল করতে চাইছে একটি পক্ষ বলে অভিযোগ করেন তারা। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেল, প্রথম দিনেই তাদেরকে বাধা প্রদান করা হলো। আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড
নিশ্চিত করতে পারেনি। একদল শিক্ষার্থী এই ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র করছে। সব মিলে কেন্দ্রীয় সংসদের 565টি এবং হল সংসদ নির্বাচনে 1226টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। সিলেটের আরেকটি পর্যটন স্পট রাংপানিতেও পাথর লুটপাট করছে সংঘবদ্ধ চক্র। জৈন্তাপুর সীমানা পেরিয়ে ভারতে ঢুকেও চুরি করছে চক্রটি। ভোলাগঞ্জ কাণ্ডের পর আত্মগোপনে রয়েছে চক্রের সদস্যরা। প্রশাসন বলছে অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। এখান থেকে কোনো পাথর উঠবে না। বছরের পর বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাংপানি পর্যটন এলাকায় চলছে পাথর লুট। বাংলাদেশের সীমারেখা পেরিয়ে ভারতে ঢুকে সিলেটের জৈন্তাপুরের শ্রীপুরে একটি চক্র পাথর লুট করছে বলে বহুবার অভিযোগ উঠেছে। গত বছর আগস্টে সরকার পতনের পর থেকে দুই দেশের সীমান্ত উত্তপ্ত থাকলেও দৌরাত্ম্য কমেনি চোর চক্রের। তবে সাদা পাথর কাণ্ডের পর আত্মগোপনে চক্রটির সদস্যরা। মাঝে মধ্যে বিএসএফ দৌড়ানি দেয়। হ্যাঁ, ইদের বিএসএফ তো চলে আসে, তারা আবার বিএসএফ চলার পরে উপরে উঠে গেলে আবার ওরা যায় নৌকা নিয়ে পাথর নিয়ে আসে। বিএসএফ তো সবসময় বর্ডার থাকে না, রাত করে বেশি থাকে না। কত বছর ধরে অবস্থা এটা তো চলতেছে, আমার বুঝতে পর্যন্ত দেখতেছে 20-30 বছর। পর্যটন এলাকাগুলোতে পাথর চুরি বন্ধে গত কয়েকদিন ধরেই কঠোর অবস্থানে প্রশাসন। রাংপানি এলাকাতেও চলছে অভিযান। পুলিশ বলছে নজরদারি বাড়ানো হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে পুলিশ বাহিনী বলেন, প্রশাসনিক বলেন, যে জটিলতা সৃষ্টি হচ্ছে, আমরা চাচ্ছি যে এই জটিলতাগুলো মুক্ত হোক। নিজে ম্যাজিস্ট্রেট হিসাবে আমাদের এসিলেন্ট এই জায়গায় উপস্থিত আছেন, সেই ব্যাপারে পরবর্তী স্টেপ কি হবে তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী স্টেপ হবে, আইনানুগ ব্যবস্থা হবে, সমস্যা নেই। পর্যটন স্পট থেকে লুট হওয়া প্রায় 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর ফিরিয়ে আনার চেষ্টা করছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। তবে পাথর প্রতিস্থাপন ধীমে তালে চলছে বলে জানান স্থানীয়রা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। সাদা পাথর লুটের ঘটনায় দেশ জুড়ে আলোচনার মধ্যে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে ঢাকায় ফিরিয়ে এনেছে সরকার। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন আলোচিত কর্মকর্তা সারওয়ার আলম। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। শের মাহবুব মুরাদ ও সারওয়ার আলম দুজনই BCS 27 ব্যাচের কর্মকর্তা। সারওয়ার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে আইন উপদেষ্টার একান্ত সচিবের দায়িত্বে ছিলেন। তাকে সিলেটের ডিসি করে পাঠিয়ে শের মাহবুবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে OSD করা হয়েছে। চার দশক ধরে জলাবদ্ধতায় নিমজ্জিত যশোরের ভবদহ। গ্রামের পর গ্রাম পানির নিচে। বর্ষায় ঘরে থাকার আর কোনো উপায় থাকে না। সড়কের পাশে খুপড়ি ঘর বানিয়ে কোনো রকমে দিন যাপন করেন বাসিন্দারা। এবারের বর্ষাও সীমাহীন দুর্ভোগ নিয়ে এসেছে ভবদহে। যশোর থেকে আরও জানাচ্ছেন রিপোর্টার আল আমিন তুষার। আমার পেছনে যশোর আর সামনের দিকে সাতক্ষীরা। এখানে আমরা অবস্থান করছি কেশবপুরে। এই যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন, সেই মহাসড়কটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দুই পাশে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মহাসড়কের দুই পাশ ধরে বিভিন্নভাবে তাঁবুর মতো করে আসলে মানুষজন বসবাস করছেন। পুরোটা সময় জুড়ে তাদেরকে একটা অনিশ্চয়তার মধ্যে রাখতে হচ্ছে, জীবন শঙ্কার মধ্যে যেতে হচ্ছে। কেননা একদম সড়কের পাশ দিয়ে বড় বড় বাস চলছে, ট্রাক চলছে, বড় বড় লরি পর্যন্ত আমরা চলতে দেখেছি। জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করতে হচ্ছে। অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে সড়ক দুর্ঘটনার মধ্যেও কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে এবং সেই সংখ্যা নিয়ে তাদেরকে থাকতে হচ্ছে। এছাড়া রান্না বান্না থেকে শুরু করে এখানকার দৈনন্দিন যে কাজ, একদম বাসন কোসন মাজা থেকে শুরু করে সব কিছু তাদের আসলে রাস্তায় করতে হচ্ছে। প্রায় 350 পরিবার কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে তাদের কাছে কোনো ধরনের ত্রাণ বা সরকারি সহায়তা, বেসরকারি কোনো ধরনের সহায়তা কিন্তু আসেনি। অনেকেই কিন্তু চর্মরোগে আক্রান্ত হয়েছেন, এরকম তথ্যও কিন্তু আমাদেরকে বলছিলেন। কেউ কেউ বলছিলেন কারো হাঁটু পানি, কারো পাতা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মাজা পর্যন্ত। এমন অবস্থায় কিন্তু তাদেরকে বাধ্য হয়ে তাদের জায়গা থেকে বেরিয়ে এসে এখানে অবস্থান নিতে হয়েছে, ভিটে মাটি ছেড়ে এখানে আসতে হয়েছে। যেই দুটি গ্রামের কথা আসলে বলা হচ্ছে, সেই দুটি গ্রামের নাম যদি আমি বলি, একটি হচ্ছে মধ্যকুল, আরেকটি হচ্ছে হাবাসপুর। এই দুই গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তাদের বেশিরভাগকে কিন্তু এখানে আসতে হয়েছে। তাদের এই যে অবস্থান, সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভবদহের যারা রয়েছেন তাদেরকে ঠিক কতটা কষ্টের মধ্য দিয়ে তাদের
জীবনযাপন করতে হচ্ছে। ভবদাহ থেকে আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর। চট্টগ্রামে যাত্রী বেশে উঠে চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করে সিএনজি অটোরিকশা। পরে যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করে সংঘবদ্ধ চক্রটি। জড়িত 3 সদস্যকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের হাতে গ্রেফতার এই তরুণরা বিভিন্ন ধরনের গাড়ির বিষয়ে বিশেষভাবে অভিজ্ঞ। আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নগরীতে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের একটি শক্তিশালী সংঘবদ্ধ চক্র গড়ে তোলে তারা। চক্রের এক সদস্য গত রোববার ভোররাতে নগরীর বংশাল থেকে যাত্রী বেশে উঠে এক অটোরিকশায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গন্তব্যস্থান জলিলগঞ্জে তার 3 সহযোগী ওত পেতেছিল। অটোরিকশাটি সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চালক মনিরকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও নগদ 10,000 টাকা সহ সিএনজি অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি। আমাকে মাইকদৌর করছে, আমার পকেটে টাকা ছিল, মোবাইল ছিল, লাইসেন্স ছিল, গাড়ির ডকুমেন্ট ছিল। হ্যাঁ, এরা সব এগুলো নিয়ে গেছে। এরা আমার গাড়ি নিয়ে গেছে, বলছে গাড়ি এখানে থাকবে, সকালবেলা টাকা 20,000 নিয়ে আসবি, তার ভিতরে তোর গাড়ি নিবি। অভিযোগ পেয়ে অভিযানে নামে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় বিভিন্ন তথ্য ও সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে আটক করা হয় চক্রের 3 সদস্যকে এবং উদ্ধার করা হয় ছিনতাই হওয়া সিএনজিটি। পেশাদার গাড়ি ছিনতাইকারী এই চক্রের সদস্যদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় এর আগেও মামলা রয়েছে বলে জানায় পুলিশ। আমরা যে 3 জন আসামি ধরেছি 3 জনেরই আগে থেকেই মামলা আছে এবং বোঝা যাচ্ছে যে এরা পেশাদার ছিনতাইকারী। এটার সাথে জড়িত স্বীকারও করেছে এবং তাদের দেখানো মত অনুযায়ী আসলে সিএনজিটা উদ্ধার হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ফরিদপুরে নিখোঁজের 3 দিন পর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। দুপুরে ভাঙ্গার চারালদিয়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনরা জানান, দাদার জানাজায় অংশ নিতে ঢাকা থেকে সদরপুরের 22 গ্রামে আসেন রেদওয়ান শেখ। গত 13 আগস্ট বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। বন্ধ ছিল মোবাইল ফোনও। সদরপুর থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। পরদিন 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন আসে তার মায়ের মোবাইলে। সবশেষ সোমবার চারালদিয়া বিল থেকে মরদেহ উদ্ধার হলে তা রেদওয়ানের বলে শনাক্ত করা হয়। এ ঘটনায় জহিরুল মুন্সি নামে এক যুবককে আটক করেছে র্যাব। ইট দিয়া ওরে এইভাবে পানির ভিতরে ডুবাই দিছে, মনে করছে কি আমি চিনি বাসবেও না কোনোদিন। আর কোনো মা বোন ভাই বুক জানি এভাবে খালি না হয়। একজন মানুষ একজনকে এইভাবে নির্মমভাবে হত্যা করে তাকে পানির ভিতরে ফেলে বালুর বস্তা দিয়ে ডুবিয়ে দেওয়া অসম্ভব। 5 থেকে 6 মিনিটের মধ্যে এত ব্লিডিং হয় যে সে নিস্তেজ হয়ে যায়। তারপর সে নিস্তেজ দেহটি টেনে দিচ্ছে তার বাড়ির পাশে যেই ডোবা ছিল সেই ডোবার মধ্যে ফেলে দেয়। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করে বিপাকে ব্যবসায়ীরা। শুল্ক জটিলতায় 6 দিন ধরে খালাসের অপেক্ষায় 2700 মেট্রিক টন। দুপুরে চাল আমদানিতে শুল্ক হার 63.5 কমিয়ে 2 ভাগ নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে শুল্ক জটিলতার কারণে গত 6 দিন ধরে আটকে থাকা চাল খালাসের প্রস্তুতি নিচ্ছেন বন্দরের সিএনএফ এজেন্ট ও আমদানিকারকরা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন কর্মপরিকল্পনার খসড়া প্রস্তুত। চলতি সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করবে ইসি। পুলিশ আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীতে 27,000-এর বেশি সদস্য নিয়োগ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হলে মৌলবাদ উত্থানের শঙ্কা বিএনপির। সরকারের প্রচ্ছন্ন মদত দেখছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জামায়াত এনসিপির ভিন্নমত। এবং ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। মব তৈরি করে মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেওয়ার অভিযোগ ছাত্র দলের। প্যানেল ঘোষণা শিবিরের। বামদের কাঠগড়ায় প্রশাসন। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।